বাউলা বাতাসের ব্যাপারটা আর একটু বলতো, মানে ওইটা সৃষ্টি। বাউলা বাতাসের তুই তো জানিস যে তোর ভাবির ট্রান্সফার হয়ে গেল ইয়াতে, জামালপুরের দেওয়ানগঞ্জে। ওইখানে তখন ইয়াস ওর মায়ের পেটে আর কি, আমার ছোট বাচ্চা বন্ধু তোমার সুবাস ভেসে আসে। আচ্ছা, হ্যাঁ, সেই সুবাসে দেহের ভিতর নতুন জীবন হাসে। মানে দেহের ভিতর মানে হচ্ছে একটা বাচ্চা, মানে ওই প্রাণটা আসতেছে আর কি, যে এখন অনাগত সন্তান, আমার অনাগত সন্তান। এই গানটা এর তো গান হয়, আচ্ছা, যে বাউলা বাতাসে বন্ধু তোমার সুবাস ভেসে আসে, ওইভাবে গানটা আসলো। বাউলা বাতাসে বন্ধু তোমার সুবাসে ভেসে আসে, এগুলো বাউলা বাতাস। যতই ক্যামেরা থাকুক আমি কিন্তু তোকে আপনি বা অন্য কিছু বলে সম্বোধন করতে পারবো না, তো যার কারণে তুই করেই বলবো, নাম ধরেই বলবো। আমরা যেরকমটা আড্ডা আগেও দিতাম, এখনো সেই আড্ডাটাই দেবো, জাস্ট এখন অন ক্যামেরায়। ওই সময় ক্যামেরা ছিল না, এখন ক্যামেরা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি লিখন সরকার হিমেল এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা সরকারি কলেজে, যে কলেজ খুবই স্মৃতিবিজড়িত, এবং এখানে আমার সঙ্গে যে আমার বন্ধু আছে রেজা করিম, আমাদের শৈশব কৈশোর এখানে কেটেছে। আজ এই মুহূর্তে আমি খুবই আনন্দিত এবং খুবই ভাগ্যবান বলবো যে আমাদের দুজনের বাড়ি গাইবান্ধা এবং গাইবান্ধার একই পাড়ায়। আজ আমার বন্ধু রেজা করিমকে আমার এই প্রোগ্রামের গেস্ট হিসেবে পেয়েছি। আসলে এটা গেস্ট বলবো না, ঠিক আমরা 20 বছর আগে এই গাইবান্ধা কলেজ মাঠে যেভাবে আড্ডা দিতাম, আজ আমরা সেভাবেই একটা আড্ডার আয়োজন করেছি। সেদিন হয়তো ক্যামেরা ছিল না সামনে, আজ ক্যামেরা আছে, এইটাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যায়, দর্শকরা হয়তো জানতে পারে যে রেজা করিমকে নিয়ে কেন এই আড্ডা। আমি একটু বলে রাখি, রেজা করিম সাংবাদিক এবং একজন শিল্পী। তার এই পর্যন্ত অন্তত 5-6টি গান, মৌলিক গান রিলিজ হয়েছে, যে গানগুলোর আমি খুবই ভক্ত, এবং আরও কিছু গানের কাজ চলছে। তো সেই গানগুলো নিয়েই আজকে রেজার সঙ্গে আলোচনা করব। এটা ঠিক আলোচনা না, একটা আড্ডা দেব। সেই আড্ডায় আপনারা সম্পৃক্ত থাকবেন এবং সম্পূর্ণ আড্ডায় আপনারা থাকবেন, এটা আমি আশা করি। রেজা, তোর গানগুলো সম্পর্কে একটু বল, মানে শুরু থেকে একদম নিকোটিন থেকে শুরু করে আজকের বাউলা বাতাস পর্যন্ত। আমার প্রথম গানটা হচ্ছে নিকোটিন। নিকোটিনটা একটা অদ্ভুতভাবে এই সৃষ্টির আর কি, যে ইয়েটা জন্মের যে ইতিহাসটা খুব অদ্ভুত। আমার এক বন্ধুকে নিয়ে আমি তার একটা কাজে মূলত গাজীপুরে গেছিলাম, ওই দিন গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটি। তো তাকে যখন আমি গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভিতরে দিলাম, দেওয়ার পরে আমি বাইরে বসে চা খাচ্ছিলাম। ঠিক ওই সময় চায়ের দোকানে গানটার একটা প্লট আমার মাথায় আসে, যে এরকম একটা গান হতে পারে। আমরা সাধারণত বলি কি, যে ওই ক্যাসেটের যেমন রিউইন্ড আছে না, ব্যাকে আমরা ব্যাকে না, ঠিক নিকোটিনের স্টোরিটা ছিল যে এরকমটা না হলে আগামীতে কি হবে, ফরওয়ার্ডিং যে স্টোরিটা, এটা ছিল নিকোটিনের স্টোরি। ওই সময় আমি আমার মাথায় যে ফেরা না ফেরা যা হোক তোমার, তবু আমি গেয়ে যাই, এই গানটা এইভাবে শুরু হয়েছিল। তো তখন ভুলে যাবো জন্য আমি ওই দোকানদার মামারে বললাম যে আমার একটা কিছু দেন, কলম দেন। উনি একটা কলম দিল, আমি লেখার জন্য কিছু একটা দেন। তখন ওই যে সিগারেটের যে রাংতা পেপার থাকে না, রাংতা পেপারে ভিতরে যে সোনালী কালারের যে পেপারটা, সাদা অংশটার মধ্যে আমি লিখলাম যে ফেরা না ফেরা যা হোক তোমার, ওই গানটুকু আমি লিখে ফেললাম ওই জায়গাতে, রাংতা পেপারে লেখা গানটা। এরপরে ওই বন্ধুর কাজ শেষে আমরা যখন ফিরছিলাম ঢাকার উদ্দেশ্যে, ওই দিন প্রতিমধ্যে বৃষ্টি অনেক কাহিনী করে ফিরলাম। এবং আস্তে আস্তে ইন্টারেস্টিং যে এই গানটা আমার সুর করার জন্য কোনো গিটারের সাথে বসতে হয় নাই বা হারমোনিয়াম নিয়ে বসতে হয় না, এই গানটা পথেই সুর হয়ে গেছে। আচ্ছা, পথেই কথা এবং পথেই গানটা সৃষ্টি। রেডিও টুডেতে এই গানটার রেকর্ডিং করা। আচ্ছা, এই নিকোটিন গান। জাস্ট একটা লাইন। আচ্ছা, ওই গানটা আমরা ওইভাবে দর্শকদেরও শোনাই যে গানটা কেমন, জাস্ট একটা লাইন, দুটা লাইন। আজও আমি এখানে চেনা শহরের পথে পথে, স্বপ্নগুলো চারপাশে, ছুতে পারি না কোনো মতে, নিঃশ্বাসে নিকোটিন, বুকেতে চিনচিন, নাগরিক জীবনে দিনে দিনে বাড়ে দিন। বাহ, সুন্দর। আচ্ছা, এরপর তো আসলো, এই শুরু হলো নিকোটিন আর নিকোটিন। এরপর আসলো পাখি। না, নিকোটিনের পরে খানিকটা বিরতি গেছে, তবে মাঝে কিছু গান করেছিলাম। স্বপ্নে আঁকি নামের একটা গান ছিল নীল মাহবুবের কথায়, পরে রাজু ভাই ওটা সুর করেছিলেন, বিটিভিতে করেছিলাম গানটা।
মূলত একটু আলোচনায় আসি আমি মূলত পাখি গানটা দিয়ে। পাখি গানটার এটা আমার খুব পছন্দের একটা পাখি গানটা অনেকেরই প্রিয়, আমারও অসম্ভব প্রিয় একটি গান, কিন্তু পাখি গানটার হিস্ট্রিটা আরও মজার। কীভাবে হলো, তখন ঢাকা শহরে কিন্তু চিকুনগুনিয়ার একটা প্রাদুর্ভাব, আচ্ছা, হ্যাঁ, এবং আমি চিকুনগুনিয়ায় আক্রান্ত। ওই সময় হলো কি, মগবাজারে বাসায় যখন থাকি আমি উঠতে পারি না, লড়তে পারি না, চড়তে পারি না, খুবই বাজে অবস্থা, বুঝছিস। তো শুয়ে আছি দুপুরবেলা, শুয়ে থাকার পরে কেন জানি মাথার মধ্যে একটা জিনিস ঘুরতেছে, উড়িয়া ঘুরিয়া বেড়ায়, এই দুটো লাইন জাস্ট প্রথম, কিন্তু দুটো লাইন আমার মাথায় ঘুরতেছে, উড়িয়া ঘুরিয়া বেড়ায়। আচ্ছা, এটা কি করা যায়, এরকম কি গান হবে কোনো, মানে সুরটা আসলে আসে না, যে বললাম সুর কিন্তু নাজিল হয়, কথাও যেমন নাজিল, গানের কথা এটা তো জানিস, যেটা নাজিল না হয় সেটা ভালো জানিস যে আসলে সুর কিন্তু নাজিল হয় এক সময়। তা বিষয়টা হলো ওই সময় আমার কেন যেন বলে গান মনে আসতেছে একটা। আচ্ছা, আমি তোর ভাবিরে কইলাম যে গিটারটা দাও, সে আমার কথা শুনে খুব, মানে এটা কি, এটা মানুষ অসুস্থ, উঠতে পারে না, লড়তে চড়তে পারে না, চিকুনগুনিয়া আক্রান্ত, গিটার কি করে, ওই শোয়া অবস্থাতে আমার হাতে গিটারটা দিলাম, আমি কিন্তু শোয়া অবস্থায় জাস্ট বুকের উপরে গিটারটা নিয়ে আমি প্রথম এই যে এ মেজর কর্ডটা ধরলাম। আচ্ছা, তারপরে পাখি উড়ে ঘুরে ঘুরে উড়ে উড়িয়া ঘুরিয়া বেড়া, এই গানটা এইভাবে ক্রিয়েট হলো আর কি। ওইখান থেকে মূলত বিছানা থেকে গানটা শুরু হলো। তবে এটা আমার খুবই পছন্দের একটা গান। এরপরে বোধহয় হলো নীল মাহবুবের লেখা। নীল মাহবুব আমাদের, বলে রাখি এখানে বলে রাখা ভালো, নীল মাহবুব আমাদের সঙ্গেরই, আমাদের এই কলেজ মাঠেই আমরা একসঙ্গে, আমরা একসাথেই সবসময় আড্ডা দিতাম। নীল মাহবুব, রাফি, গোপাল, আমি, তুই, আরো অনেকেই ছিল, কিন্তু আমরা এই কজন হচ্ছে দুপুর এই কলেজ মাঠটা দেখতেছেন না আপনারা, মানে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাদের আড্ডা তো সে 20 বছর। এই কলেজ মাঠে আমরা, মানে যখন মানুষ ঘুমাইতো, ভাত ঘুম দিত যে সময়টাতে, আমরা তখন হ্যাঁ গনগনে দুপুর এই মাঝখানে হয়তো বসতাম, ওখানে বসতাম, যেখানে সেখানে বসতাম। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং নীল এক গাদা গান লিখে নিয়ে আসতো, একবারে আমরা বাসায় সুর করতাম, 4টা 5টা 6টা গান লিখতো, সেই নীল মাহবুব। তো নীলের ওই ঢাকা গানটা, এটাও খুব সুন্দর একটা গান, ওটা খুব চমৎকার একটা গান। আর আমার পাখি করার পরে গান আসছিল পাগল, তারপরে হচ্ছে প্রিয় হচ্ছে নীলের একটা নীলের গান, নীলের লেখা গান। তো এই গানটারও কিন্তু একটা হিস্টোরি আছে। হ্যাঁ, সেটা একটু শুনি। নীলের সাথে এর আগে আমি একটা গান করেছিলাম স্বপ্নে আঁকি নামের, তো তুই জানিস কি না। আর পরে হলো যেটা কেরানীগঞ্জে আমি গেছিলাম অ্যাসাইনমেন্টে, ঝিলমিল প্রজেক্ট দেখার জন্য সাংবাদিকতার কাজে। তো আসার পথে হলো কি, তো ওই বাবুবাজার ব্রিজ ক্রস করে জ্যামে পড়লাম। আচ্ছা, আসাদ ভাই আমার ফটোগ্রাফার, ওনার পিছনে আমি বসা, প্রচণ্ড জ্যাম, মানে মারাত্মক লেভেলের জ্যাম আর কি, যেটা মনে হচ্ছে যে ঘুমামু আর কি, এরকম একটা অবস্থা। এট দ্যাট টাইম হইল কি, ওই সময় আসলে যে আচ্ছা ঢাকা শহরটা, মানুষ এত ঝামেলা, এত জ্যাম, এত কিছু, এর মধ্যে আবার ছাড়ে না কেন, কেউ আবার ছাড়েও না ঢাকা শহরে থাকে যাচ্ছে, এত কিছু সহ্য করে কেন, প্রেমটা কোথায়? তখন আমি নীলকে গিয়ে ওই দিন সন্ধ্যাবেলা, ওর আর আমার অফিস ছিল কাছাকাছি আর কি, একসাথে লাগানো, সকালের খবরে আমি থাকি তখন, ও তখন চ্যানেল 24 কাজ করে। তখন হইল কি, আমি নীলরে বললাম যে এইরকম প্লটটা, যে আসলে ঢাকার প্রেমে পড়ে মানুষ যে থাকে, এত কিছু হ্যাপাজার্ড, এত ঝামেলা, তারপরেও ঢাকা ছাড়ে না কেন। তো এই প্লটের উপর একটা গান লেখ। তখন বললো কি, ও গান লিখে ফেলবে এটার পর, এই মানে ঢাকা নিয়ে গান লিখলো, এবং আমার সেদিনই ও রাত্রি আমারে পাঠাইছে ইনবক্সে, এবং শুরুতেই আমার ভালো লাগছে। আচ্ছা, তাহলে ঢাকা গানটা প্রিয়, মানে ওইটার টাইটেল যেহেতু প্রিয়। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, তুই তো জানিসই অবশ্যই, এবং তোর সাথে পরিচয় আছে, বর্ণর তো একটা বিষয় ছিল। হ্যাঁ, বর্ণর পাগল, প্রিয়, এই 3টা গানই কিন্তু আমার মূলত বর্ণর মিউজিক করা। খুবই একজন প্রমিনেন্ট মিউজিক কম্পোজার ছিল বর্ণ, এবং তার টেস্ট খুবই হাই ছিল, খুব ভালো টেস্ট, বিভিন্ন টাইপের রবীন্দ্রসঙ্গীতও সে করতো, বিভিন্ন টাইপের। সে মিউজিশিয়ান হিসেবে গুড অ্যান্ড ফাইনেস্ট মিউজিশিয়ান আর কি আমার দেখা। আসলে ওকে আমরা হারাইছি করোনাতে, একটা সম্পদ, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটা সম্পদ ছিল, এবং ভালো কিছু সে করতে পারতো, কারণ তার যে মিউজিকের প্রতি প্যাশনটা আমি দেখেছি, সে লেগেছিল। কিন্তু আনফর্চুনেটলি ছেলেটা টিকলো না, ছেলেটা চলে গেল। তো ওর কারণে মূলত আমার গানের কিন্তু একটা মানে পাখি গানটা বিরতি হয়েছিল, যেভাবে সে মিউজিক করছে, মানে ওইটার কারণেই কিন্তু আমার পাখি গানটা সবচেয়ে ভালো লাগে। এবং পাখির পরে যে এই যে গত ঈদেও যে তোর বাউলা বাতাস গানটা মোটামুটি জনপ্রিয় বলবো আমি, অনেক মানুষ এটা শুনতে চায়, অনেক মানুষ, কিন্তু তারপরেও পাখি গানটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মিউজিকটা অন্যরকম।
আচ্ছা, ওই প্রিয় গানের তাহলে একটা লাইন একটু শুনি, যেহেতু ঢাকা শহর নিয়ে একটা গান। তবু প্রিয় প্রিয় শহর, প্রিয় শহর ঢাকা, দেয়ালে জুড়ে রঙ রে স্লোগানে প্রিয় ঢাকা। তো এবার তাহলে বাউলা বাতাস নিয়ে একটু কথা বলি। মানে বাউলা বাতাসটা যে বাউলা বাতাসে তো ডিফারেন্ট স্টোরি এবং এটা অনেক বড় স্টোরি। মানে ওইটা ছোট করে একটু শুনি বাউলা বাতাসটা নিয়ে, এবং ওই গানটা দুটো লাইন শুনি, তারপর আমরা কথা এগোই। কতদিনে দেখা নাই রে, কত রাতে কথা নাই রে, তোমার বিহনে রে বন্ধু চাঁদের সাথে কথা বলি রে। বাউলা বাতাসে বন্ধু তোমার সুবাসে ভেসে আসে। এগুলো বাউলা বাতাস। মানে আমার মনে হয় কি, এই বন্ধু তোমার সুবাস ভেসে আসে, এই কথাটাই মানুষের মধ্যে একটা মানে ক্লিক করছে, এবং এইটা তাদের ভালো লাগে। এই শুট, এই জায়গা লাগার অবশ্যই কোনো না কোনো বিষয় আছে, না হলে মনে কর যে আমি কোনো অক্ষত শিল্পী, আমারে কে চেনে না জানে না, নাটোর থেকে আমারে ফোন দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লোকজন ফোন দিচ্ছে যে ভাই সকাল থেকে 25 বার পর্যন্ত আপনার গানটা শুনতেইছি। হ্যাঁ, অনেকবার শুনতেইছি। এখন কি আছে তারা ভালো জানে, যে তারা যারা শুনতেছে, আমার নিজেরও ভালো লাগে। না না, অবশ্যই আমারও ভালো লাগে। তাহলে বল কি ঘটনা আছে? না, সামনে আমি এই গানগুলো নিয়ে, মানে এই আমাদের গাইবান্ধার যে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সী মানুষেরা, তারা তোর গানগুলো নিয়ে কি ভাবনা চিন্তা বা কিভাবে শোনে, সেগুলো নিয়েও কথা বলবো। আর তোর যে গান শেখার ব্যাপারটা অরণিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, সেগুলো নিয়েও আমরা একটু কথা বলবো। আসলে বসে থাকতে থাকতে মনে হয় একটু মানে পাটা একটু দাঁড়াই, আমরা কোনো সমস্যা নাই। তাহলে একটু হাঁটাহাঁটি করি, আর পরের কথাগুলো আমরা বাউলা বাতাসের তো হিস্টোরি আছে, বাউলা বাতাসের হিস্ট্রিটাও শুনবো, হাঁটতে হাঁটতে শুনবো। তো ঠিক আছে, আমরা একটু উঠি তাহলে। বাউলা বাতাসে। আচ্ছা রেজাব, ওখানে বসে আমি যে কথাটা বলতেছিলাম যে বাউলা বাতাসের ব্যাপারে, তো বাউলা বাতাসের ব্যাপারটা আর একটু বলতো, মানে ওইটার সৃষ্টি। বাউলা বাতাসের তুই তো জানিস যে তোর ভাবির ট্রান্সফার হয়ে গেল ইয়াতে, জামালপুরের দেওয়ানগঞ্জে। ওইখানে তখন ইয়াস ওর মায়ের পেটে আর কি, আমার ছোট ছেলেটা সারাদ আছে, একাকি ওরা থাকে, আমি ঢাকায়। তো ওইখানে যেটা হলো, আমি মাঝে মাঝে যেতাম আসতাম। আচ্ছা, একদিন সকালে ওই যে ওখান থেকে, তখনও তো ইয়াস ওর মায়ের পেটে আছে, তো তিস্তা এক্সপ্রেসে উঠলাম দেওয়ানগঞ্জ থেকে, ঢাকায় আসতেছি। গফরগাঁও স্টেশনের দিকে এসে আমার ওই মাথারে মনে কর প্লটটা আসলো। আচ্ছা, যে বন্ধু তোমার সুবাস ভেসে আসে। আচ্ছা, হ্যাঁ, সেই সুবাসে দেহের ভিতর নতুন জীবন হাসে। মানে দেহের ভিতর মানে হচ্ছে একটা বাচ্চা, মানে ওই প্রাণটা আসতেছে আর কি, যে এখন অনাগত সন্তান, আমার অনাগত সন্তান। মূলত প্লটটা ওখান থেকে গফরগাঁও স্টেশনে এসে আমার মাথায় প্লটটা কেড়ে, গানটা এর তো গান হয়। আচ্ছা, যে বাউলা বাতাসে বন্ধু তোমার সুবাস ভেসে আসে, ওইভাবে গানটা আসলো, সৃষ্টি হলো। এই গানটা একটা বিরাট একটা ব্যাপার, এবং এটা মানে তোর আত্মার সঙ্গে একটা সম্পর্ক। না না, গান তো মানে তুই তো গানের মানুষ, তুই জানিস যে আসলে গান ওইসব জোর জবরদস্তি না না, এটা আসে, এটা আসতে হবে এবং সময় দিতে হবে, দেন আসলে এটা আরোপিত হয়। তবে আরেকটা কথা বলি, আমরা এই গাইবান্ধা শহরে, আমি এখানে ঈদ করলাম দুজনেই, মোটামুটি তোর গান নিয়ে বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের ব্যাপারে, তোর গানের ব্যাপারে শুনলাম। তো আমরা একটু শুনে আসি যে রেজার গানের ব্যাপারে কে কি বলে বা কে কি বলেছে। স্কুল জীবন এবং কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, আমরা যখন আড্ডা দিতাম, তখন রেজার সাথে আরেকজনের নামও আসে রাফি। এই দুইজন ছাড়া মানে জমতো না। আর জমতো না কারণ ওদের গানগুলো ছিল অসাধারণ। মানে ওদেরকে আমরা আসলে এত বেশি ভালোবাসতাম, কি জানি ওদের গান গাইতো এই জন্য ভালোবাসতাম, না কি কারণে আমি জানি না। মানে ওদের ছাড়া আমাদের জমতো না। সবচেয়ে বেশি ভালো লাগছে বাউলা বাতাসে, এটা অসাধারণ গান। আমি দিনে প্রায় মানে 2-3 বার তো শুনি, এটা ভাল লাগে আর কি।
একদম গাইবান্ধার ছেলে হিসাবে আমি অবশ্যই তার জন্য গর্বিত। ইউনিভার্সিটি লাইফ থেকে ওনার গান শুনতাম, ওনার গান শোনার জন্য আমি আমার গ্রুপ সহ সবাই ব্যাকুল থাকতাম। সেই সময় থেকে ওনার ভক্ত এবং ওনার চমৎকার গলা, তার যে পেশা, সেই পেশা থেকে ওনার পেশার সঙ্গে এই গান আসলে একটু ডিফারেন্ট। তারপরে উনি মাঝে মাঝে সুন্দর সুন্দর একবার মৌলিক কিছু গান বের করে ওনার নিজস্ব ভাবনা থেকে। তার ভিতরে যেমন একটা গান আমার স্পেশালি খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে এ শহর, ঢাকা শহরে একটা গান আছে। মানে এই গানটা আমি অনেকবার শুনছি, যখন শুনি তখন একবার শুনি না, মানে আরো 2বার শুনি, পরপর 3বার হয় আর কি। এরকম রেজা ভাইয়ের ফেসবুক পেজে ঢুকে একটু ঢু দিয়ে আসি যে রেজা ভাই আছে কিনা। ঠিক ঘুমাতে যাওয়ার আগে এটা আমার অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন আমি দেখি যে রেজা ভাইয়ের কোনো গান আছে কিনা, কারণ উনি সুযোগ পেলেই রাতের বেলা গিটার নিয়ে বসে যান, তিনি টুং 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 করে গিটারের সুর ধরে কোনো না কোনো গান গাচ্ছেন। এটা আসলে খুব ভালো লাগে। তার বন্ধু যেমন লিখন ভাই, তারপরে রাফি ভাই, এদের মধ্যে একটা বন্ডিং রিলেশন কাজ করে এবং তারা একে অন্যকে খুব হেল্প করে যে কোনো কাজে। তো সেক্ষেত্রে গানের ক্ষেত্রে যেটা দেখছি, এই বেশ কিছুদিন আগে রেজা ভাইয়ের কিছু গান রিলিজ হয়েছে, তো তার মধ্যে আমার বেসিক্যালি ভালো লাগে সবচেয়ে বাউলা বাতাসে। বাউলা বাতাসে গানটা এত হৃদয়তার সাথে উনি গেয়েছেন এবং গানটার যে অন্তরঙ্গতা, এটা আসলে খুব টাচ করে। বাউলা বাতাসে বন্ধু তোমার সুবাসে ভেসে আসে। অরণি থেকে যে তোর গানের শিল্পী হওয়ার যে ম্যাচুরিটিটা, জাস্ট এটা সম্পর্কে একটুখানি। অরণিতে তো ওখানে তো বড় ভাইরা আমাদের যারা ছিলেন, ওখানে তো সবাই মিউজিক না করলে তো আর অরণিতে ওখানে কেউ যেত না। তো মূলত আমার যেমন হারমোনিয়ামে প্রথম ধরাই হচ্ছে, হারমোনিয়ামটা ধরাই দেয় সেটা হচ্ছে আজাদ ভাই, আচ্ছা, একই সঙ্গে গুঞ্জন দা, গুঞ্জন রহমান। এখনো যে হাবিব ওয়াহিদের অনেক গান কিন্তু এখানে সবাই চেনে এক নামে, গুঞ্জন রহমান বিশিষ্ট গীতিকার, আমার বড় ভাই। আচ্ছা, মূলত গুঞ্জন দা এবং আজাদ ভাই আমাকে প্রথম হারমোনিয়ামটা ধরানো শেখায়। গুঞ্জন দাও বলে দেয় যে এই কিন্তু এটা কিন্তু এ শার্প, এটা বি, হ্যাঁ। আজাদ ভাই ওইভাবে খুব নোটেশন এইভাবে। তারপরে যাদের সংস্পর্শে এসেছি, শোভন ভাই, তারপরে রাজীব ভাই, আচ্ছা, মানে নিখুঁতভাবে সুরে কিভাবে গান গাইতে হবে, সুর থেকে ছোটা যাবে না, এগুলো সব সময় শেখাতো রাজীব ভাই। মানে এগুলো তো শেখার সময় তারপরে দরকার। শান্তদা, এনাদের কাছে মানে প্রতিনিয়ত। জুয়েল ভাই, ছোটদের মধ্যেও শিখেছি, আমাদের অনেক ছোটরা ছিল, তারাও অনেক ভালো, অনেকের কাছ থেকে শিখছি। আসলে ওখানে শেয়ারিং, মানে শেয়ারিং সবার সঙ্গে। এখানে এমন না যে কেউ ওস্তাদ হয়ে বসে রয়েছে, এরকম না বিষয়। আর একটা বিষয় একটু বলা দরকার, সেটা হলো মিউজিক্যাল ইন্সপিরেশন যদি বলি আমি, মানে আমার কোনো না কোনো একটা ইন্সপিরেশন লাগবে যে আসলে কেন আমি মিউজিক করতেছি। অন্য কিছু, আমি ফুটবলার হতে পারতাম, ক্রিকেটার হতে পারতাম, মিউজিকের প্রতি আমার এত কেন? এটা মূলত আমার ছোট চাচা মারা গেছে, ছোট চাচা গান করতেন এবং খুবই সুন্দর গান করতেন। কোনো ইনস্ট্রুমেন্ট না, কিন্তু ওনার গলাটা আমার কাছে মনে হতো গড গিফটেড একটা গলা, কণ্ঠ। মূলত ইন্সপিরেশনটা আসছে আমার ওই ছোট চাচা থেকে। তারপরে গাইবান্ধা শহরে যখন আসলাম, শামসুজ্জামান শামীম, আমাদের ছোট মামা, মূলত রাফির মামা, মূলত আমাদের মামাও। আমি যদি বলি যে আমার ছোট চাচার পরে সবচেয়ে যে মানুষটা বা যে ব্যক্তিত্বটা আমাকে ইন্সপায়ার করেছে মিউজিকের ক্ষেত্রে, আমি এখনো পর্যন্ত মনে হয় যে আমার এখনো মনে হয়, এটা কেন জানি না, যে তার মতো করে যদি গাইতে পারতাম। আমি কিন্তু মানে এখন হয়তো মামা গান টান ওইভাবে করে না, কিন্তু আমরা তো শুনছি, তার ওই সময়টা পাইছিলাম। তো মানে আমার এখনো মনে হয় যে আমি মামার মতো করে যদি গান গাইতে, ছোট মামা আর কি, শামীম মামার এখানে সবাই চেনে, স্পেন্স ব্যান্ড করতো। একই সঙ্গে মুক্তি দি, তারপরে মৈত্রী দেবী নামে পরিচিত, তারপরে রিপন চৌধুরী, নাজিম ভাই, স্পেন্সার যারা ছিলেন আমাদের, আঞ্জুম ভাইরা, আমাদের এই মফস্বল শহরে, এনারাই হচ্ছেন কিন্তু আমার মিউজিক্যাল আইডল। টুটুল ভাই আমাদের পাড়ার, হি ইজ অলসো অ্যান ইন্সপিরেশন অফ মাই মিউজিক্যাল জার্নি, এবং তার গলাও কিন্তু খুবই সুন্দর। এটা হয়তো টুটুল ভাই জানে না, উনি কিন্তু আমার মিউজিক্যাল জার্নির একজন নিয়ামক বলি আর যেটাই বলি, ওটার একজন অন্যতম। কিভাবে ওই ঠিক একটা সার্টেন সময়ে রাত্রেবেলা উনি গলাটা মানে গানটা শুরু করতো স্টেডিয়ামের ওখান থেকে আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে যাইতো, আর তার গলা কিন্তু রেল লাইন পার হয়ে, এবং একটাই গান, সেটা কোনটা আমি ওয়েট করতাম যে 11:30 বা 11:30 মতো ওই সময়টাতে ঠিক
তারা হলে আকাশে জ্বলে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অজয় চক্রবর্তী সেই অজয় বিখ্যাত চক্রবর্তীর গান, বিখ্যাত গান। ভোরের শিশির হয়ে। ভোরের শিশির হয়ে, এই হ্যাঁ। গানটা আমি আসলে ওই ক্যাসেটে শোনার আগে পর্যন্ত টুটুল ভাইয়ের গলাতে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। প্রতিদিন একই টাইমে ওই গানটা শেখাতে গেতে এবং যেত। আমি ওয়েট করতাম গানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওটা নিয়েও আমার একটা গান আছে, আমি ওটা একদিন সময় হলে তাকে ডেডিকেট করে আমার একটা গান আছে। আচ্ছা, ভালো কথা। সামনে আর তাহলে কি কি গান আমরা দেখতে পাবো? এখন নতুন বাউলা বাতাসের পরে বাউলা হচ্ছে বাতাসের পরে নাদিম জুয়েল মাহমুদ, ওই দুজনের কম্পোজিশনে একটা গান অলমোস্ট রেডি, সব রেডি হয়ে আছে। কলিজা বিছায় আছি শিরোনামের একটা গান। আচ্ছা। এটা একটু ভিন্ন প্যাটার্নের গান, কিন্তু ফোক, মডার্ন ফোক ফোক টাইপ, হ্যাঁ। এবং আমি মডার্ন ফোক। বিশ্বাস করি যে আমার প্রত্যাশা গানটা অনেকের ভালো লাগবে। এরপরে আরেকটা কোম্পানির সাথে আমার একটা গান আছে, আচ্ছা। সেটাও রিলিজের পথে, সবকিছু ডান। ভাঙা বাঁশের সেতু শিরোনামের একটা গান। ভাঙা বাঁশের সেতু। এরপরে একটা গানের আমরা কাজ করতেছি, হ্যালো সোলস শিরোনামের একটা গান। মানে সোলস ব্যান্ডের বিভিন্ন সময়ের সম্পূর্ণ ইয়েটা গানের যে কথাগুলো, জনপ্রিয় গানের কথাগুলো, ওই গানের কথাগুলো নিয়ে আমরা একটা গল্প সাজাইছি। আচ্ছা। ওটার উপরে বেশ করে একটা গান করছি। তাহলে তো বেশ কিছু গান সামনে। আরও কিছু গান আছে, আরও দুটো গান আছে, এগুলো সব পাইপলাইনে আছে। নিরানন্দ শিরোনামের একটা ফোক গান আছে। আর সবচেয়ে একটা গান নিয়ে খুব আশাবাদী এবং শ্রোতারা আমার প্রায় খুব বিরক্ত করতেছেন, আপনি ওই গানটা কেন করতেছেন না? আচ্ছা। তোমাকে খুঁজে খুঁজে, আচ্ছা, খুঁজে পাওয়া যাবে না, এই টাইপের একটা গান আছে, অহেতুক শিরোনামের গান। তো এগুলো আর কি নিয়ে আসি গান, ইনশাল্লাহ এই বছরে দেখা যাক। তাহলে তো মোটামুটি এই বছর বেশ কিছু গান আমরা পাবো। বাউলা বাতাসে আজকে মোটামুটি অনেকটাই তোর গান নিয়ে আলাপ আলোচনা হলো। দর্শকরাও আমার মনে হয় অনেক কিছু জানতে পারলো যে রেজা করিমের গান সম্পর্কে। আর একটা জিনিস বলে রাখি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রেজা করিমের গানের লিঙ্কগুলো দেওয়া থাকবে। যদি আপনারা কেউ শুনতে চান তাহলে সেখানে গিয়ে আপনারা শুনতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, রেজার গাওয়া পাখি গানটা যেহেতু আমার একটু প্রিয় গান, শেষ করব, কিন্তু পাখি গানটা রেজা বাজাবে, আমি গাওয়ার চেষ্টা করব। যদি আসলে কতখানি কি হবে জানি না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল। পাখি উড়ে ঘুরে ঘুরে উড়ে উড়িয়া ঘুরিয়া বেড়ায়, পাখি উড়ে ঘুরে ঘুরে উড়ে উড়িয়া ঘুরিয়া বেড়ায়, যেখানে দেখে সে ছাই ওড়াইয়া দেখে তাই, পারি সন্ধানে যদি কিছু পায়, উড়িয়া ঘুরিয়া বেড়ায়, উড়িয়া ঘুরিয়া বেড়ায়।